কুসুমপুর নামক একটি গ্রাম। গ্রামটি ছিল সবুজে ঘেরা মনোরম একটি গ্রাম। রহিম নামের একটি ছেলে বসবাস করত। সে ছিল সহজ সরল শান্ত প্রকৃতির। নিজের বলতে তার রক্তের সম্পর্কের কেউ ছিল না। বহু বছর আগে তার মা বাবা মারা যায়। তার কাছে ছিল তার বাবা মার এক টুকরো জমি। সেই জমিতে এসে কঠোর পরিশ্রম করে কিছু টাকা রোজগার করে, আর তা দিয়ে কোনো মতে সংসার চলত। সে সারাদিন মাঠে কঠোর খাটুনি খেটে তারপর বাড়ি ফিরে এসে তার বাড়িতে সমস্ত কাজকর্ম তাকে নিজেকেই করতে হতো। তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। তার এই কষ্ট এবং পরিশ্রম দেখে তার এক দুঃসম্পর্কের আত্মীয় কাকিমা তার বাড়িতে আসে এবং তাকে বলতে থাকে, বাবা রহিম, তুই আর একা একা কতদিন চলবি? আমরা তো সবাই বুঝতে পারি তোর অসুবিধার কথা, কিন্তু কি করব বল, আমাদের তো তোকে সাহায্য করা সম্ভব না। বাবা, তুই মাঠে এত রাত খাটুনি করার পর বাড়িতে এসে আবার বাড়ির সমস্ত কাজ নিজে একা একাই করিস। তাই বলছি বাবা রহিম, তুই একটা বিয়া কইরা ফালা। এটা কি করে সম্ভব কাকিমা? আমার মতো একজন গরিব হতভাগাকে তার মেয়েকে কে তুলে দেবে বলো তো? আর তাছাড়া আমার আপনজন বলতে কেউ নেই। আমার মতো ছেলেকে কেউ কি পছন্দ করবে? বাবা, তোর যদি কোনো আপত্তি না থাকে তাইলে আমি আমাগো গ্রামের মাইয়া তুহিনারে তোর জন্য পছন্দ করছি। কাকিমা, তুহিনার মা বাবা কি আমার সাথে তারা তাদের মেয়ের বিয়ে দিতে রাজি হবে? তারা কি আমাকে পছন্দ করবে? বাবা, তোরে এসব নিয়ে কোনো চিন্তা করুন লাগবো না। আমি তুহিনার বাবা মায়ের লগে সমস্ত কথা বইলাইছি। তারা এই বিয়াতে রাজি আছে। তাদের এই বিয়াতে কোনো আপত্তি নাই, কিন্তু তারা একটা শর্ত দিছে আমারে। শর্তটা হইল, তারা এই বিয়াতে যৌতুক হিসেবে কোনো কিছু দিতে পারবো না। তার সমস্ত কারণ তো তুমি সবই জানো। তোমার এই বিষয়ে নতুন করে আর কিছু বলার নাই। এখন এই বিষয়ে তোমার মতামত দিলে হইব। কাকিমা, আমার এই বিষয়ে কিছুই বলার নেই। আমি এই বিয়েতে রাজি আছি। তারপর রহিম আর তুহিনের খুব ধুমধাম করে বিয়ে হয়। আর বিয়ের কয়েক মাসেই রহিম আর তুহিনার খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কিন্তু তার কিছুদিন পর তুহিনার আচার ব্যবহার রহিমের কাছে ভালো মনে হলো না। তুহিনা অল্প কিছুতেই রাগ করতে থাকে, আর দিন দিন তুহিনার চাহিদা বাড়তে থাকে। আর সেইভাবেই চলতে থাকে তাদের জীবনযাপন। আর হঠাৎ করে একদিন তাদের বাড়িতে এসে পড়ে রহিমের ছোট্টবেলার বন্ধু করিম। করিম খুব ছোট্টবেলায় গ্রাম ছেড়ে শহরে পাড়ি দেয়। বাবা মার সাথে সেখানেই সে বড় হয়। হাই রহিম, ও রহিম, বাড়িতে আছিস নাকি রে? কে ডাকছেন? কে? আরে ভাই রহিম, তুই আমাকে চিনতে পারছিস না? আরে তুই করিম না? তোকে কি আমি ভুলতে পারি? তুই আমার সেই ছোটবেলার খেলার সাথী। আর এইভাবে তাদের মধ্যে যখন কথোপকথন চলছিল, আর ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে তুহিনা বাইরে বেরিয়ে এলো। আরে ভাই রহিম, ওটা কে? আরে ওটা তোর ভাবি। আরে তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি, আর আমার তো বিশ্বাস হচ্ছে না। এত রূপবতী ভাবি তুই কোথা থেকে ধরে আনলি? আর এখন আমার মনে হচ্ছে তুই সত্যি খুব ভাগ্যবান, আর আকাশের চাঁদ যেন মাটিতে নেমে এসেছে। আর করিমের মুখে এই সমস্ত প্রশংসা শুনে তুহিনা মনে মনে আনন্দ পেতে লাগলো। এরপর থেকে করিম প্রায় সুযোগ পেলেই রহিমের বাড়িতে আসতে থাকে। ভাবি, ও ভাবি, রহিম কি মাঠে গিয়েছে নাকি? হ্যাঁ ভাই, তোমার ভাইয়া তো আজ সকাল সকাল মাঠে গিয়েছে। ওর কি আর বাড়িতে থাকার সময় আছে? ও তো আমাকে ঠিক মতো সময়ও দেয় না, শুধু কাজ আর কাজ। আর এসো, ঘরের ভেতর এসে বসো, তোমার দাদার আসার সময় হয়ে গিয়েছে। না ভাবি, আজকে আর বসবো না, পরে আবার আসবো। এই দেখো, আমি তোমার জন্য একটা দামি গিফট এনেছি, নাও এটা, আর দেখো তোমার পছন্দ হয় নাকি। আরে ভাইয়া, এসব আবার আনার কি দরকার ছিল?
আর তুমি আমার জন্য এত সব দামি দামি জিনিস কেন নিয়ে এসেছো? তোমার তো অনেক টাকা খরচ হয়েছে। আরে তোমার মতো এত সুন্দরী ভাবি কি ভাঙা বাড়ি আর পুরনো শাড়িতে মানায়? আচ্ছা ভাবি, রহিম তোমাকে এইসব গয়নাগাটি কিনে দেয় না? আর তুমি যদি আমার বউ হতে তাহলে আমি তোমাকে রানীর মতো করে রাখতাম। আর বলো না, উনি তো আমাকে বিয়ের পর থেকে কোনো কিছুই দেয় না, সারাদিন শুধু ওই মাঠের মধ্যেই পড়ে থাকেন। রহিম তোমাকে কি বা দেবে বলো? ওর কি তোমার শখ মেটানোর ক্ষমতা আছে? আমার মনে হয় তুমি ওকে বিয়ে করে তুমি তোমার জীবনটা নষ্ট করে ফেলেছো। তুমি দেখতে যা সুন্দর, তোমার তো আরো বড় ঘরে বিয়ে হওয়ার দরকার ছিল। তুমি ঠিক বলেছ, আমারও মাঝে মাঝে খুব আফসোস হয় আমি ওকে বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুল কাজটা করে ফেলেছি। এইভাবে দিনের পর দিন করিম ও তুহিনার সঙ্গে আস্তে আস্তে একে অপরকে ভালো লাগতে শুরু করলো এবং একে অপরের সঙ্গে ভালোবাসার সম্পর্ক হতে লাগলো। তারা একে অপরে রহিমের অবর্তমানে দেখা করতে শুরু করলো। আচ্ছা ভাবি, আমরা আর এভাবে লুকিয়ে লুকিয়ে কতদিন দেখা করব? আর একদিন না একদিন আমরা রহিমের হাতে ধরা পড়ে যেতে পারি। তার থেকে ভালো হয় যদি রহিমকে শহরে আমার দাদুর কাছে পাঠিয়ে একটা কাজের ব্যবস্থা করে দিই, তাহলে তো আমাদের আর কোনো অসুবিধা হবে না। আমি দাদুকে বলে ও একটা কাজের ব্যবস্থা করে দেব। তুমি কি বলো ভাবি? তুমি ঠিক কথাই বলেছ, ওকে আমি বুঝিয়ে সুঝিয়ে শহরে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তবে তুমি শুধু আমার সাথে থেকো। করিমের পাতা ফাঁদে তুহিনা পুরোপুরি পা দিয়ে ফেলেছিল। বড়লোক হওয়ার আশায় নিজের স্বামীকে গ্রাম ছেড়ে তাড়ানোর ব্যবস্থা করতে থাকে। তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো না, কি কথা? আজ মাঠে কাজের খুব পরিশ্রম হয়েছে, তাই শরীরটা খুব ক্লান্ত লাগছে। যা বলবে খুব তাড়াতাড়ি বলো, কেমন? হ্যাঁ, তোমার রোজই ক্লান্ত লাগে, আমার কথা তো শুনতেই চাও না, আর আমারে আর আগের মতো ভালোবাসো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কি বলছো বলো তো দেখি। আমি বলে কি, তুমি চাষবাস ছেড়ে দাও, এসব করে আর কিচ্ছু হবে না। চাষবাস ছেড়ে দেবো বললেই হলো? আর চাষবাস ছেড়ে দিয়ে আমি করবোটা কি শুনি? তুমি শহরে চলে যাও আর সেখানে গিয়ে ব্যবসা করো, আর ব্যবসা করে তোমার বন্ধুর মতো অনেক টাকা উপার্জন করে গ্রামে ফিরে আসবে। আর এই গ্রামে পড়ে থাকলে আমাদের কিছুই হবে না, আমরা কোনো দিন বড় লোক হতে পারবো না। আর আমি ছোট্ট এই সংসারে থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। কিন্তু তুহিনা, আমি তোমাকে এই গ্রামে একা রেখে ওই অচেনা শহরে যাব কি করে? তাছাড়া তোমাকে আর এই গ্রামকে ছেড়েই বা আমি থাকবো কি করে বলো তো? তুমি বুঝতে কেন পারছো না? আমি তোমার ভবিষ্যতের জন্যই বলছি। তুমি কি চাও সারা জীবন আমরা এই গরিব হয়ে থাকি? তুমি শহরে গিয়ে ব্যবসা শুরু করো, তা না হলে আমি বাপের বাড়ি চলে যাব। স্ত্রীর জেদের কাছে হার মেনে রহিম গ্রাম ছেড়ে শহরে যাওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিল এবং তুহিনাকে গ্রামে রেখে সে শহরের উদ্দেশ্যে রওনা দিল।